লাস্ট ক্লাসে, অর্থাৎ আমাদের যে প্রথম ক্লাস ছিল গতকাল, সেখানে আমরা অর্ডার প্রপার্টিজ অফ রিয়েল নাম্বারস, অর্থাৎ বাস্তব সংখ্যার ক্রমধর্ম, ইনইকুয়ালিটিজ ইনভলভিং ডিফারেন্ট টাইপস অফ মিনস, বিভিন্ন রকম গড় সম্পর্কিত অসমতা এবং সিভিসিভ ইনইকুয়ালিটি বা সিভিসিভের অসমতা শিখেছিলাম, তাই না? এটা আমাদের ফার্স্ট লেকচার ছিল। তো আজকে আমরা শিখবো কমপ্লেক্স নাম্বারস, অর্থাৎ জটিল সংখ্যা, এবং ডিমোভারস থিওরেম এন্ড ইটস অ্যাপ্লিকেশন, অর্থাৎ ডিমোভারস থিওরের উপপাদ্য এবং এর প্রয়োগ। এটা হলো আজকের লেকচার 2। আর আপনারা এই অ্যালজেব্রা টপিকস এর জন্য, অর্থাৎ এই 6টা টপিকস এর জন্য আপনারা তিতাসের যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সেটাও ফলো করতে পারেন। আর অবশ্যই আমাদের যে শীট আছে সেখানে টপিকস গুলো ফলো করবেন এবং এমসিকিউ গুলো ফলো করতে হবে। তো আমরা ক্লাস স্টার্ট করি। তো আমরা সবাই কম বেশি জানি, তারপরে আমাদের যেহেতু দায়িত্ব প্রথম থেকে একটু বেসিক আলোচনা করতে হবে। কমপ্লেক্স নাম্বার কাকে বলা হয়? সরি, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে, যেখানে এক্স ওয়াই হলো বাস্তব সংখ্যা এবং আই এর মান হলো √-1 বা আই স্কয়ার ইকুয়ালস টু -1। এরপর অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার, আপনারা ইংলিশ টার্ম গুলো জেনে রাখবেন। তো জেড প্লাস জেড ইকুয়ালস টু, হ্যাঁ বলবো আমি, দেখেন একজন বলছে বুকের নামটা বুঝি নাই। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, ওখানে অ্যালজেব্রা পার্টটা আছে, ঠিক আছে? এখন দেখেন কনজুগেট কমপ্লেক্স নাম্বার মানে অনুবন্ধী জটিল সংখ্যা হলো জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। যদি একটি জটিল সংখ্যা হয়, তার অনুবন্ধী হলো জেড ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই। তার মানে প্লাস আই এর জায়গায় শুধু মাইনাস আই হবে এতটুকু, বা মাইনাস আই এর জায়গায় প্লাস আই হবে। এটাও আবার এটার অনুবন্ধী। এগুলো একটা আরেকটা অনুবন্ধী বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার। এবং এখন হলো জটিল সংখ্যার পোলার আকার খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন এক্স ইকুয়াল টু যদি আর কস থিটা হয়, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা হয়। এখন আমরা এই জটিল সংখ্যা সেটা যদি বসিয়ে দিই, তাহলে কি হবে? জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। আর কমন নিলে হবে কস থিটা প্লাস আই সাইন থিটা। আর এই কস থিটা প্লাস আই সাইন থিটার মান হলো ইটু পাওয়ার আই থিটা। এটা আমরা ওয়েলার্স থিওরেম অনুসারে জানি। তো এই জটিল সংখ্যা যদি পোলার ফর্ম বলা হয়, তাহলে এটা লিখতে পারেন আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, অথবা আর ইটু পাওয়ার আই থিটা। ঠিক আছে? এরপর দেখেন মডুলাস এন্ড আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট। এখন মডুলাস বের করাটা সহজ, সবাই কম বেশি জানি। এক্স প্লাস আই ওয়াই বলে রুট দিয়ে বাস্তব অংশ স্কয়ার প্লাস জটিল অংশ স্কয়ার। আর আর্গুমেন্ট হলো থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ আই এর সহগ আর নিচে হলো বাস্তব অংশটা। এখন ফার্স্ট কোয়াড্রেন্টে হলো মডুলাসের মান হলো tan ইনভার্স ওয়াই বাই এক্স। সেকেন্ড কোয়াড্রেন্ট হলো 5 - tan ইনভার্স ওয়াই বাই এক্স। থার্ড কোয়াড্রেন্টে হলো এটা, আবার ফোর্থ কোয়াড্রেন্টে হলো এটা। এখন আমি যদি আপনাদেরকে এটা একটু চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। দেখেন, আমরা একটু অনলাইন হোয়াইট বোর্ডে যাই। এই যে এখানে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি যে কোন কোয়াড্রেন্টে কি হয়, দেখেন এটা হলো আমাদের কোয়াড্রেন্ট। এখন যদি এখানে tan ইনভার্স ওয়াই বাই এক্স হয়, এই যে এখানে এখানে যদি tan ইনভার্স ওয়াই বাই এক্স হয় আর্গুমেন্টের মান, তাহলে এর নিচে অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্ট হবে উল্টাটা, মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, tan ইনভার্স ওয়াই বাই এক্স। আবার দেখেন এই পুরোটা হলো পাই 180 ডিগ্রি, তাহলে এটার মান হলো পাই মাইনাস থিটা, মানে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, tan ইনভার্স ওয়াই বাই এক্স। হ্যাঁ, এখানে হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, আমি মুখে বলে দিলাম আর লিখলাম না। তাহলে এখানে হবে তার উল্টোটা, এখানে হবে প্লাস প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে? তার মানে এখানে যেটা হবে এখানে তার উল্টোটা, এখানে যেটা হবে এখানে তার উল্টোটা। এটা হলো আর্গুমেন্ট। এভাবে আপনারা মনে রাখবেন। আচ্ছা, তাহলে এখন এখানে কিছু ফর্মুলা আছে। আমরা জানি জটিল সংখ্যার ক্ষেত্রে এককের ঘনমূল গুলার যোগফল শূন্য হয়, তাই না? আর আর ওমেগা কিউবের মান হয় 1, আবার কাল্পনিক অংশের বর্গ হলো -1।
আর অয়েলার্স থিওরেম হলো এটা, অয়েলার ফর্মুলা ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এখন বলেন এই টপিক গুলোর মধ্যে, আমি একটু পরে আবার সুযোগ দিব, আমি আগে শেষ করে নিই। সেটা হলো, এই যে আপনারা বলতে পারেন এগুলো হচ্ছে এসএসসি পড়া না, এগুলো কিন্তু অনার্সও আছে তাই না? আপনার টপিক কিন্তু জটিল সংখ্যা, এখানে কিন্তু আপনাকে কোনো প্রমাণ দিবে না। এখানে আপনাদেরকে দিবে জটিল সংখ্যা রিলেটেড বেসিক ম্যাথ দিবেন। আপনারা ভয়ের কোনো কারণ নেই, কোশ্চেন যে খুব হার্ড হবে এমন নয়। অনার্সের টপিক বলে অনার্স থেকে দিবে এমন কিন্তু না, যেগুলা কলেজের সাথে মিল আছে সেগুলা কলেজ থেকে আসবে। এখন এই যে টপিক গুলো বললাম, এই টপিক্সে কারোর সমস্যা আছে কিনা বলেন, এবার আপনারা আনমিউট করতে পারেন। টপিক গুলো নিয়ে কোনো প্রবলেম আছে? না স্যার, একটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে আপনার ওই ফাইন্যান্সের যে ইয়ার বলেন। ফর্মটা দেওয়া আছে, মানে ওইটার বেস করে কি কোনো ম্যাথ আসতে পারে ছোটখাটো? হ্যাঁ, এমসিকিউ ফরম্যাট দেখাবো এখন, তাই না? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। স্যার ভিডিওটা অফ করুন প্লিজ। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে আমাদের এই চ্যাপ্টারে ইন্টারমিডিয়েটের যে অঙ্কগুলো আছে, যেমন এক্স এবং ওয়াই এর কিছু মান দেওয়া আছে, এখানে প্রমাণ করতে হয় যে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই, মানে অঙ্কটা করাটা অনেক মানে সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু অঙ্কের প্রশ্নটা উঠে দিয়ে উত্তর কোনটা এটা কি আসতে পারে কোশ্চেনটা? এখন বলেন, এটা যদি বলেন তাহলে আমার তো মনে হয় না। আমি আপনাদেরকে বলি, এই দেখেন একটা বিষয় খেয়াল করেন, আমি আপনাদেরকে সিলেবাসটা কালকে বলেছিলাম। আপনারা দেখেন, এই কমপ্লেক্স নাম্বার আর ডিমোলার থিওরেম, এই দুইটা দেখে ম্যাক্সিমাম দুইটা ম্যাথ আসবে, দুইটা এমসিকিউ আসবে, কথা বলবেন। কারণ আপনার টপিক এখানে অনেকগুলো, কালকে আমি বলছিলাম এখানে আমাদের গ্রুপে টপিক ছিল 14টা, 14টা অধ্যায়। অধ্যায় আছে মানে এরকম 14টা আছে, এই যে 6টা, তারপর এখানে আছে 4টা, 10টা, এখানে আছে 4টা, 14টা, 14টা থেকে আসবে 25টা, তো একটা থেকে দুটা আসলে তো 28টা হয়ে যায়, তাই না? তারপর একটার মধ্যে আবার দুইটা দুই তিনটা করে টপিক আছে, এখানে 3টা আছে, এখানে 2টা আছে। প্রত্যেক টপিক থেকে যদি একটা করেও আসে তাও কোশ্চেন কিন্তু 25টার বেশি হয়ে যায়। আমার কথা ক্লিয়ার? আপনারা সিলেবাস বুঝতে হবে আগে। জি প্রত্যেক স্যার। টপিক থেকে যদি একটা করেও মানে এমসিকিউ দেয় তাও কিন্তু গ্রুপ এ থেকে 25টার বেশি হয়ে যায়, 30টার মতো হয়ে যায়। তো 30টা কি দিবে? দিবে না। তাহলে আপনাদের এত ভয়ের কারণ নেই। আপনাদের এখানে বেসিক থেকে কোশ্চেন করবে, প্রমাণ দিবেন, কথাগুলো মিলিয়ে দেখবেন পরে। যেমন আপনাদের এগুলো হলো সিম্পল, এগুলো জানার জন্য। জটিল সংখ্যার কয়টি অংশ, বাস্তব ও কাল্পনিক অংশ আসতে পারে, সমস্যা কি? এখন দেখেন আমি আস্তে আস্তে আচ্ছা কঠিন স্যার, যাবো। স্যার আরেকটা স্যার আরেকটা একটা বিষয় কোশ্চেন স্যার। বলি, বলেন। হ্যাঁ স্যার, ওই আপনার সেকেন্ড কোয়াড্রেন্টে যে আপনি মানটা স্যার ওইখানে লিখে দিয়েছেন যে -π + tan−1 x স্যার, কিন্তু হ্যাঁ, ওইটা ইন্টারমিডিয়েটের যে বই, মানে অক্ষরপত্রের যে অসীম কুমার সাহা স্যারের যে বই, আর অন্য রাইটার যেমন কেতাবউদ্দিন স্যারের বই, ওই একই কোয়াড্রেন্টে দুই ভাবে নেওয়া আছে স্যার। একটা আমি দেয়া আছে আমি স্যার। আমি কারো বই আহ, ফলো করি না। আমি আর যেটা হ্যাঁ। রুলস ওটা ফলো করি, ঠিক আছে? আমি ওভাবে ফলো করি না, আমিও কিন্তু ইন্টারের বই লিখতেছি। এটা হলো এটার উল্টা, শেষ, সোজা হিসাব। কার বইতে কি লেখার দরকার নেই, এটা এখানে হবে তার উল্টা, বিপরীত, এখানে হবে তার বিপরীত। আমার কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ। এখন দেখেন, আহ, তো সেটা হলো, আমি কিন্তু নিজেও একজন লেখক, আমার কয়েকটা বই আছে, ঠিক আছে? তো আমি সেটা বলে যে একদম কেউ লিখলে যে এটা ঠিক, আমারও ভুল হইতে পারে, ঠিক আছে? আরেকজনের ভুল হতে পারে, টাইপ মিস্টেক হতে পারে, কিন্তু এটাই হলো rules। আমি যেটা বলেছি সেটাই। আচ্ছা, এরপর দেখেন, আহ, আমরা কিছু স্যাম্পল এমসিকিউ দেখবো এখান থেকে। আমি আপনাদেরকে একটু আবার একটু স্টপ করে দিচ্ছি, আনমিউট করে দিচ্ছি। ওকে। এখন দেখেন, এখানে আমরা যদি খেয়াল করি, সরি, আমরা আমাদের টপিকসে যাই। আমরা যদি খেয়াল করি জটিল সংখ্যার কয়টি পার্ট, ঠিক আছে? এখন জটিল সংখ্যার কিন্তু দুটি অংশ, একটা হলো বাস্তব ও কাল্পনিক অংশ। এখন এত সহজ নাও দিতে পারে এগুলো জানার জন্য। এখন দেখেন আই এর ক্রমজোড় আকার, এই যে ধরনের একটা জটিল সংখ্যা দিয়ে এর ক্রমজোড় কিরকম হবে। এখন আই কে কিভাবে লেখা যায়? 0+1 * i, 0+1 * i, তাই না? তারপর ক্রমজোড় মানে কি? এক্স ওয়াই, তাহলে এখানে এক্স হলো 0, ওয়াই হলো 1, তাহলে 0, কি 1 হবে, 0, 1 হবে। এরপর হলো জটিল সংখ্যা
সরি, একটু মিথ্যা বুঝতে। আমি বলছি যে জটিল সংখ্যার যে পোলার আকার, সেটা কিন্তু এক্স জায়গায় আর কস থিটা বসবে, ওয়াই জায়গায় আর সাইন থিটা বসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি আর কস থিটা প্লাস আর সাইন থিটা, আর প্লাস সাইন থিটা। প্লিজ সাউন্ডটা বন্ধ রাখবেন। আচ্ছা, এই এটা লক করে দাও ভাই, মানে ভিজি ভিজি অবস্থা। না পরে দেব। সাউন্ড বন্ধ রাখবেন প্লিজ। এখন আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি যে সাউন্ডটা অফ রাখবেন, আমি নিজে কিন্তু মিউট করে নিয়েছি। খেয়াল সাব্বির ভাই করেন, আপনি একটু মিউট করে রাখেন। সাব্বির আহমেদ ভাই। ডিস্টার্ব হচ্ছে কিন্তু। হ্যাঁ দেখেন, তাহলে এখানে জটিল সংখ্যার যে পোলার আকার, তো আর cos থিটা প্লাস আই সাইন থিটা। এরপর হলো নাম্বার 4। দেখেন আই স্কোয়ারের মান -1, এটা আমরা সবাই জানি, কিন্তু এত সহজ গুলো দিবে না, দিবে কি i4 বা i28 কত। তো যতই দেখ আপনারা একটাকে ওই আই স্কোয়ার করে তারপর লিখবেন, যেমন আই স্কোয়ার হোল স্কোয়ার মানে -1 হোল স্কোয়ার 1। এখন এগুলো হলো সিম্পল, আমরা আরেকটু আস্তে আস্তে কঠিনে যাচ্ছি। দেখেন 3 - 4i এর মান কত, এটা সবাই জানি, √3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার 5। সমস্যা হবে এগুলাতে। দেখেন নাম্বার 7, জেড ইকুয়ালস টু 2 প্লাস 2i। জেড ইকুয়ালস টু কি 2 প্লাস 2i। তাহলে 2 প্লাস 2i যদি হয়, তাহলে জেড বার কত হবে, মানে এর কনজুগেট বা অনুবন্ধী হবে 2 - 2i। ঠিক আছে, কনজুগেট হবে 2 - 2i। এখন 1/i এর মান কত, দেখেন 1/i এর মান কত, সেটা হলো 1/i কে আপনাদেরকে ইয়াতে নিয়ে যেতে হবে, সেটা হলো i/i স্কোয়ার, কারণ আই স্কোয়ার মান হলো -1, তাহলে 1/i এর মান হলো -1, সরি -i হবে, এটা आंसर হবে -i। এরপর i⁻35 এর মান কত, দেখেন 35 হলে এটাকে স্কোয়ার করে 17 এ নেবেন, মানে যতবার যায় 34 জোড়টা নেবেন, আর এখানে আরেকটা আই আলাদা থাকবে। তাহলে আই স্কোয়ার মান কি -1, তাহলে -1 এর উপরে যদি বিজোড় থাকে সেটা কি হবে, বিজোড়ই হবে, মাইনাস থাকবে, তাহলে এটা হবে -i। i35 এর মান। আবার এই যেটা খুব গুরুত্বপূর্ণ, জেড ইকুয়ালস টু 1 হলে জেড জেড বার কত হবে, দেখেন এটার কনজুগেট কিন্তু 1ই। জেড ইকুয়ালস টু 1, এটার কনজুগেট তো 1 হবে, তাহলে জেড জেড বার কত হবে, 1 হবে। আবার 1 প্লাস আই 1 মাইনাস আই এর মান কত, 1 প্লাস আই 1 মাইনাস আই গুণ করে দিবেন, তারপর এটা পেয়ে যাবেন। তারপর এখানে এই আরেকটা হলো জেড স্কোয়ারের মান সমান কোনটি, মনে রাখবেন জেড স্কোয়ার ইকুয়াল টু জেড জেড বার, অর্থাৎ কোন একটা কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেট দ্বারা গুণ করলে এটা হবে জেড স্কোয়ার। এখন এই যে আর্গুমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই আর্গুমেন্টে গিয়ে সবাই ভুল করে, আপনাদের আসলে আর্গুমেন্ট থেকে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, মডুলাস কম দিবে, কারণ মডুলাস তো একবারে সহজটা, আর্গুমেন্ট থেকে সম্ভাবনা বেশি। তাহলে এটা আর্গুমেন্ট কত হবে, দেখেন এটা কোন কোয়াড্রেন্টে, -1, 0, মানে এক্স এর মান -1, ওয়াই এর মান কত 0, তাই না, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। তাহলে এটা পরে কোথায়, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এটা হলো পাই -tan−1 ওয়াই/এক্স, ওয়াই কত 0, আর এক্স কত -1, 0/something মানে 0, tan−1 0 মান হলো 0, তাহলে 5 - 0 হলে 5। এরপর দেখেন আই এর মুখ্য আর্গুমেন্ট কত, এই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো একটু কঠিন আছে, সহজগুলো তো দিবে না। প্রথমে আমরা সহজগুলো শিখলাম বেসিকের জন্য। আই এর মুখ্য আর্গুমেন্ট কত, দেখেন 0, পাই, পাই/2 -পাই/2। তো মুখ্য আর্গুমেন্ট কি জানেন, সেটা হলো আই কে আপনারা cos থিটা প্লাস আই সাইন থিটা ফরম্যাটে নিয়ে যাবেন, নিয়ে গেলে এখানে যে কোনটা থাকবে সেটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। যেমন আই কে আমরা cos π/2 প্লাস আই সাইন π/2 লিখতে পারি, তো cos 90 ডিগ্রি মান কি 0, তাই না, আর এখানে সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে আই থাকে, তার মানে আই মানে হলো cos π/2 প্লাস আই সাইন π/2। তাহলে এখানে মুখ্য আর্গুমেন্ট হলো π/2। একইভাবে -i এর মুখ্য আর্গুমেন্ট কত, -i এর মুখ্য আর্গুমেন্ট হলো -π/2। কেন, সেটা আমরা -i কে লিখতে পারি, দেখেন আমরা যেটা -i আছে সেটাকে লিখতে পারি cos π/2 -i sin π/2, তাই না, কারণ সাইন 90 ডিগ্রির মান 1 আর cos 90 ডিগ্রির মান হলো 0, তাহলে 0 -i/2 মানে -i থাকে। এখন আমরা এই অ্যাঙ্গেলটাকে ভিতরে নিয়ে আসবো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ সাইনের ভিতরে যদি মাইনাস থাকে
সাইন মাইনাস থিটা হলো মাইনাস সাইন থিটা, কিন্তু কস মাইনাস থিটা কস থিটাই থাকে। এই জন্য এটাকে এভাবে লেখা যায়। তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত? -π/2। এই জন্য এটার মুখ্য আর্গুমেন্ট হলো -π/2। এগুলো হলো পরীক্ষা আসার মতো। আই স্কয়ার মান -1 এগুলো হলো সিম্পল একটু জানার জন্য আর কি। মুখ্য আর্গুমেন্ট গুলো, তারপর আর্গুমেন্ট বের করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর এবি গ্রেটার দ্যান 0 হলে √-a√-b এর মান করবে। আপনারা গুণ করে দিবেন। রুটের ভিতরে মাইনাস থাকলে সেটা হবে আই রুট বি, অর্থাৎ আই স্কয়ার মান হলো -1। জটিল সংখ্যার ক্ষেত্রে অয়লারের সূত্রটি কি? খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট এটা। অয়লারের ফর্মুলা e⁻i⁻cos θ+i sin θ। আমি আবারও বলতেছি, আপনাদের জটিল সংখ্যা থেকে আসবে একটা, আর ডি ওভার স্টিভেটন থেকে আসবে একটা। এরপর দেখেন এককের কাল্পনিক ঘনমূল সমূহের যোগফল কত? আমরা জানি যে এই কাল্পনিক ঘনমূল বললে হবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আর তিনটা যোগফল যদি 0 হয় তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান -1। আর যদি বলে যে আহ এককের ঘনমূল সমূহের যোগফল কত, তাহলে অ্যান্সার হবে 0। কাল্পনিক বললে -1। তারপর ওমেগা কিউবের মান 1, সেটা আমরা জানি। এখন 21 নাম্বারটা দেখেন, এই যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। জটিল সংখ্যার ক্ষেত্রে নিচের কোনটি সত্য? এগুলো আমরা জানি ফর্মুলা, তাই না? Z1 প্লাস Z2 লেস দ্যান অর ইকুয়াল টু Z1 প্লাস Z2 আলাদা হলে এটা থেকে এটা ছোট হবে। আবার Z1 মাইনাস Z2 যদি আলাদা হয় তাহলে এটা থেকে এটা বড় হবে, তাই না? এগুলো আমরা ফর্মুলা জানি। আবার আর্গুমেন্ট Z1/Z2 হলো আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2। এগুলো প্রমাণ আছে। এখন আপনি কি বসে প্রমাণ শিখবেন? না, আপনি তো পরীক্ষা প্রমাণ দিবেন না, আপনি প্রমাণটা কি সেটা জেনে রাখবেন, যেগুলো থিওরি গুলা। আবার দেখেন খুবই গুরুত্বপূর্ণ এটা, x+iy=3 কিসের সমীকরণ নির্দেশ করে? এই ধরনের আহ, এই ধরনের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আপনারা শুধু শুধু 100টা বই ঘাটার দরকার নাই। আমি বলবো যে আমার লেকচার শিটটা ফলো করেন, ওই টাইপের ম্যাথ গুলো করেন, আশা করি কমন পাবেন। কারণ আপনার তো প্রত্যেকটা টপিক থেকে একটা বা দুইটা করে এমসিকিউ আসবে। আপনারা শেষ করতে পারবেন না, শুরু করেন তারপর বুঝবেন। মেকানিক্স থেকে গেলে ধরা খাবেন, ক্যালকুলাস অনেক ম্যাথ, তাই না? তাহলে এখানে কেন এত সময় নষ্ট করবেন? আচ্ছা, কেউ বলতে পারবেন এটা কিসের সমীকরণ নির্দেশ করে? স্যার বৃত্ত। বৃত্ত। হ্যাঁ, কেন? হ্যাঁ, এবার আমি বলি, ঠিক আছে, ধন্যবাদ। সেটা হলো কোথায়, এই যে এটা হলো বৃত্ত। কেন? কারণ হলো আমরা যদি এটাকে মডুলাসটা উঠাই নি, x+i y কে মডুলাসটা উঠাই নি, তখন হবে কি, সেটা আমরা একটু দেখি। x+i y মডুলাসটা উঠাই নি, তখন হবে √ওভার কি, x² প্লাস y²। মডুলাসটা উঠে নিলে √ওভার x² প্লাস y²। আর ডান দিকে আসবে কি, ডান দিকে হলো 3। ডান ডান দিকে হবে 3। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? 3। 3 হলে এখন আমরা উভয় দিকে বর্গ করে দিই। স্যার x² + y² = 9। প্লিজ স্যার আমি শেষ করি। x² + y² = 9। তাহলে এটা কার সমীকরণ? বৃত্তের সমীকরণ। বলেন। স্যার এইভাবে এই অঙ্কটা একটু ঘুরেও আসতে পারে, যেমন বৃত্তের কেন্দ্র কত, এই যে সরলরেখাটা দেওয়া আছে কাল্পনিক ভাবে, এটা কেন্দ্র তো 0 0 আর ব্যাসার্ধ আছে 3, স্যার এইভাবে ঘুরে আসতে পারে এটা? হ্যাঁ হ্যাঁ, এ ভালো কথা বলছেন। সেভাবেও আসতে পারে যে এটা কিসের সমীকরণ নির্দেশ করে, বা এই বৃত্তের কেন্দ্র কত। তখন কেন্দ্র হলে আপনারা আগে ওই যে আমার ফরম্যাটে নিয়ে যাবেন, বৃত্ত বানাবেন। বৃত্ত বানানোর পরে x² + y² = 9 আসবে বর্গ করলে। তো 9 হলে ব্যাসার্ধ হবে 3, মানে 3² আসবে। তার মানে এটা হলো x² + y² কি, 3²। তাহলে এটার কেন্দ্র হলো 0 0, অর্থাৎ মূল বিন্দুগামী বৃত্ত, এবং এর ব্যাসার্ধ হলো 3। এভাবেও আসতে পারে। এগুলাই আসতে পারে পরীক্ষা। আপনাকে এখানে বড় বড় প্রমাণ দেবে না, এই যে অসমতা গুলো শিখবেন আপনারা, প্রমাণগুলা। তারপর এটা কিসের সমীকরণ নির্দেশ করে, বৃত্ত না উপবৃত্ত না পরাবৃত্ত, আপনারা মডুলাস উঠাই তারপর এটা ক্যালকুলেশন করে দেখবেন সেটা কি রকম হয়। যদি সহগ সমান হয়, আমি আবার বলতেছি, বৃত্ত হইতে হলে কন্ডিশন হলো সহগ গুলা x² আর x² এর সহগ কিন্তু সমান। যেমন এটা যদি 2 হয়ে যায়, এটা কিন্তু আর বৃত্ত থাকবে না, এটা উপবৃত্ত হয়ে যাবে। আর এটা যদি মাইনাস হয়ে যায়, সেটা কিন্তু অধিবৃত্ত হয়ে যাবে। ঠিক আছে? বলেন, এই কমপ্লেক্স নাম্বারের উপরে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? এরপর আমরা ডি ওভার থিওরেমে যাব। স্যার বৃত্ত অধিবৃত্ত এগুলোকে একটু বুঝাবেন, কারণ এগুলো তো ভুলে গেছে তো। হ্যাঁ,
আচ্ছা, আপনারা মডুলাসের মান বসানোর পরে যদি এরকম আসে, দেখো, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সামথিং, হ্যাঁ, ধরেন 9 আসলো বা 3 আসলো, যাই আসুক না কেন, তখন বুঝবেন বৃত্ত। কিভাবে বুঝবেন? দেখবেন যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান। কিন্তু যদি এখানে 2 থাকে, এটা আর বৃত্ত হবে না, এটা হয়ে যাবে উপবৃত্ত। আবার যদি মাইনাস থাকে, সেটা হলো অধিবৃত্ত। কেন জানেন? কারণ হলো উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হলো এটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কি 1। এটা হলো উপবৃত্তের সমীকরণ। আর অধিবৃত্তের বেলায় প্লাসে থাকে, শুধু মাইনাস। এই জন্য বলছি, যদি এখানে মাইনাস থাকে তখন কিন্তু সেটা অধিবৃত্ত হয়ে যাবে, প্লাস থাকলে স্যার, উপবৃত্ত। হ্যাঁ, বলেন। স্যার এখানে যদি টু থাকে তো এটা যদি ভাগ করে দেওয়া হয় টু দ্বারা, তখন তো এই পাশে ওয়ান হয় না, তখন তো আর উপবৃত্ত বা অধিবৃত্ত কিভাবে হবে? কোনটা? এটা? হ্যাঁ জি জি, এখানে টুটা, এই টু টু দিয়ে যদি আনতেন, ভাগ আপনি করে দিই। 9 কে দিকে নিয়ে আসেন, 9 কে দিকে নিয়ে আসেন, তাহলে 2/9, এটা হবে ওয়াই স্কোয়ার বাই 9। তাহলে এদিকে তো 1 হয়ে যাচ্ছে। এদিকে যাই আসুক না আসুক, পরে এটাকে উল্টা দেন। ও আচ্ছা 9 আচ্ছা, জি স্যার। এক্স স্কোয়ার বাই 9/2 ওয়াই স্কোয়ার বাই 9, জি স্যার, বুঝতে পারছি। মানে ডান দিকে 1 হবে অটোমেটিক। আপনি এই ডানে যেটা আছে সেটাকে বামে নিয়ে আসেন। জি স্যার। এই আমি তো বললাম, আমার কথাগুলো রেকর্ড থাকবে, মিলিয়ে দেখবেন এই টাইপের ম্যাথ গুলো কিন্তু আসবে। আপনারা তো প্রথমে দেখে বললেন যে স্যার কি করাচ্ছে কি, i² - 1 জটিল কয়টি অংশ, এত সহজ দিবে নাকি? না, ওগুলো হলো আপনাদের একটু কনসেপ্ট দেওয়া। আপনারা তো সবাই জানেন কম বেশি, কিন্তু আমরা যখন পড়াবো বা শিখাবো, আমাদের ধরে নিতে হবে আপনারা কিছু জানেন না, সেই হিসেবে শিখেতে হবে, তাহলে ভালো হবে। আর যদি আমরা বলি হ্যাঁ আপনারা তো সবই জানেন, এটা তাহলে স্কিপ করে চলে যায়। এরপর কেউ কেউ দেখে বই দেখে দেখে পড়া লাইন বাই লাইন, হ্যাঁ, আবার হাতে লিখে কিছু, এটা আমার পছন্দ না। এরপর স্যাম্পল এমসিকিউ তো নাই, বলে যে আপনার টপিকটা পড়লে এমসিকিউ এমনি হয়ে যায়, কিন্তু এটা আসলে ঠিক না। আপনি এমসিকিউ ফর্মেট দেখতে হবে না, আপনাকে অবশ্যই এমসিকিউটা, আপনারাই বলেন, স্যাম্পল এমসিকিউ দেখলে বেটার না? স্যার জি বেটার। স্যার। স্যার হুম। একটা প্রশ্ন ছিল স্যার, এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে স্যার। হ্যাঁ, বেশি লাগবে না, মানে সিস্টেমটা, মানে যেমন এই যে আমরা এটার মধ্যে কতগুলো এমসিকিউ শিখলাম, একটা কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, এরপরে এটা উপবৃত্ত অধিবৃত্ত কিনা, কিভাবে বুঝবো, এরপরে প্রমাণগুলো, এগুলাই। আপনারা বেশি প্যারা নেওয়ার দরকার নেই, কারণ আপনার এমসিকিউ তে একটা এমসিকিউ থাকবে, বুঝলেন? আপনার টপিক অনেকগুলো, আপনার সিলেবাসটা পুরো পড়ে দেখ, স্যার একটা অনেক প্রশ্ন টপিক, ছিল, অনেক, সেটা হচ্ছে স্যার ওই মানে আই রিটেনের ফুল টপিক দিয়ে দিচ্ছে, কোনো চেঞ্জ করে না, 200 মার্কস থেকে 100 মার্কস বানাই দিচ্ছে, তাও এমসিকিউ। ঠিক স্যার একটা আছে, প্রশ্ন এখন দেখেন, আমরা এখন শিখবো ডিমোভার্স থিওরেম এবং এর প্রয়োগ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, আমরা ডিমোভার্স থিওরেমে চলে যাই। স্যার কমপ্লেক্স দেখেন, নাম্বার একটা প্রশ্ন ছিল স্যার। সরি, কমপ্লেক্স নাম্বার একটা প্রশ্ন ছিল। কমপ্লেক্স নাম্বার একটা প্রশ্ন ছিল স্যার, ওই উপরে বলেন। ওই যে স্যার i = 0 + 1 * দেখালেন না স্যার? হ্যাঁ, ওই যে প্রথম একটা এমসিকিউ দেখালেন না, ওই যে i হ্যাঁ, = +1 + i 1 * i, হ্যাঁ, ওইখানে স্যার হ্যাঁ, ফর্মুলাটা কি স্যার? অ্যাকচুয়ালি এর ফর্মুলাটা কি? মানে আপনাদেরকে এটা ইয়েতে নিয়ে যেতে হবে। বুঝতে পারিনি আর কি স্যার। ঠিক আছে, সমস্যা নেই, এখন তো টপিক শেষ, এখন কোশ্চেন করতে পারবেন। হ্যাঁ, এই কারণে পড়ানোর স্যার সময় জিজ্ঞেস করা দরকার নাই, শেষ হলে আমি জিজ্ঞেস করবো। 2 নম্বর মনে হয় না এটা? স্যার এটাই যে স্যার এখানে আই এর ক্রমজোড় আকার, ক্রমজোড় মানে এক্স ওয়াই এর মান, ধরেন একটা জটিল সংখ্যা আছে এরকম, এই যে ধরেন একটা জটিল সংখ্যা হলো এরকম, এই 2 + 3i, তার মানে এখানে এক্স এর মান কত বলেন? এক্স এর মান এক্স এর 2 মান আর ওয়াই এর মান 3। তো এটার ক্রমজোড় হবে 2,3, এটাকে বলা হয় অর্ডার পেয়ার বা ক্রমজোড়। ওইটা এখন হচ্ছে স্যার 0 + 1 * i মানে 0,1। আমি বলি, হ্যাঁ, এখন হলো এখানে তো আই তো সিঙ্গেল, এর তো এক্স ওয়াই আমরা জানি, এটাকে জটিল সংখ্যা, এটাকে x+i y ফরম্যাটে নিয়ে যাব। এখন আই বুঝতে এর পারি সাথে 1 দিলাম, আর স্যার। এটাকে 0 দিলাম। এখন আই এর সাথে তো 0 দিলে আই ভ্যানিশ হয়ে যাবে, তাহলে 0 দেওয়া যাবে না, আর 0 তো আলাদা দেওয়া যায়। এই জন্য এখানে 0 দিবে, এখানে 1 দিবে, অর্থাৎ এটাকে x+i y ফরম্যাটে নিয়ে যেতে হবে। স্যার বুঝছে স্যার, এটা স্যার 7 নাম্বারটা কোশ্চেনটা একটু দেখেন তো।
7 নম্বর, হ্যাঁ বলেন। এখানে কি বলছিলেন যে ওই এ ক্রমযোগ? প্লাস আইবি এর এটা কনজুগেট হলো এ মাইনাস আমি আইবি বলি, বা এক্স প্লাস ওয়াই এর কনজুগেট এক্স মাইনাস আইবি, মানে এইটা ফরম্যাটটা। কনজুগেট 2 + 2y যদি হয় এর অনুবন্ধী হলো 2 - 2y। আবার এটার অনুবন্ধী এটা, মানে আই এর জায়গায় মাইনাস আই হবে, এতটুকু। সবগুলো মাইনাস হবে না, শুধু আইটা চেঞ্জ হবে। ওকে স্যার, বুঝতে ইমাজিনারি স্যার। ফ্যাক্টর 20 নম্বর কোশ্চেনটা একটু দেখ। ঠিক আছে। হ্যাঁ, 20 নম্বর। আপনারা কোথাও এরকম কোশ্চেন করতে পারবেন না, এতবার বলার সুযোগ দেবেন না। কিন্তু আমাদের টার্গেট হলো যেন আপনারা ভালো করেন সেটা। ওমেগা কিউবের মান 1, এটা তো আমরা জানি, এটা দেখার কি আছে, এটা তো ফর্মুলা। না, এখানে 19 নম্বরটা বলতেছিলাম, 19 নম্বরটাতে কখন আমরা তিনটে ইউজ করব? ওয়ান ও, প্লাস ওমেগা বলছে প্লাস ওমেগা স্কয়ার। কাল্পনিক গণমূল সমূহের যোগফল কত। এখন এখানে আমরা জানি তিনটা গণমূলের যোগফল হলো 0, 1 + ওমেগা, প্লাস কাল্পনিক হলো ওমেগা আর ওমেগা স্কোয়ার। ওই যে 1 + I√3/2, আবার -1 - I√3/2, এরকম আছে না, একটা জি ওমেগা স্যার। একটা ওমেগা স্কোয়ার মান, এই দুটা যোগ করলে মান হবে -1। আমরা এখান থেকেও লিখতে পারি, এগুলো হলো কাল্পনিক গণমূল। আর এটা তো বাস্তব, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এককের গণমূল দুইটা হলো কাল্পনিক, একটা হলো বাস্তব। এগুলো এটা কখন স্যার আমরা প্রমাণ যে সহ মানে স্যার স্যার 3√1 ইকুয়াল টু এক্স, এটা ধরে আমরা প্রমাণ করে আসতে হয় ইন্টারভিউ, হুবহু এটাই হ্যাঁ, আছে একেবারে। এখন আপনার যদি মনে করেন যে আপনি ছয় স্যার, মাসে শেষ করবেন, তাহলে আপনি প্রমাণ শিখবেন। আর যদি মনে করেন যে 2 মাসে শেষ করতে হবে, তাহলে আপনি শুধু ফরম্যাট স্যার জানবেন। এখানে কোশ্চেনটা কাল্পনিক ঘনমূল বললে আমি ওয়ান দিব, -1 দিব, কিন্তু কখন আমি জিরো দিব? ওয়ান প্লাস ওমেগা যখন প্লাস বলবেন ওমেগা যে স্কয়ার। গণমূল তিনটাই সমূহের আছে, যোগফল, তিনটাই তখন আসলে ওয়ান এটা ওমেগা রাখবেন। ওমেগা স্কোয়ার প্লাস জিরো। হ্যাঁ, তাহলে মানে স্যারকে বলতে কাল্পনিক দে। কথাটা থাকবে না, আমি বলি কাল্পনিক কথাটা থাকবে না। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক। হ্যাঁ, এখন ক্লিয়ার তো সবাই? স্যার এবার দেখেন ডিভোভার্সের, স্যার আমি আমি স্যার ডিভোভার্সের যেগুলা বলবো শুনেন, ডিভোভার্সের যেগুলা বলবো এগুলোর বাইরে আসবে না, মাথায় স্যার রাখবেন। একটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার মুখ্য আর্গুমেন্ট আর আর্গুমেন্ট কি একই কথা? হ্যাঁ, মুখ্য আর্গুমেন্ট আর্গুমেন্ট আর গুণ আর্গুমেন্ট আরেকটা, ওইটা দরকার না আপনাদের। মুখ্য আর্গুমেন্ট হলো আপনি এটাকে cos থিটা প্লাস আই সাইন থিটা ফরম্যাটে নিয়ে যাবেন, নেওয়ার পর অ্যাঙ্গেল যেটা থাকবে সেটাই হলো মুখ্য আর্গুমেন্ট। স্যার স্যার হ্যাঁ, স্যার এই মুখ্য আর্গুমেন্টের একটা সূত্র হিসাবে লেখে যে, যেমন এখানে থিটা এর জায়গায় মনে করেন π/2 আছে, মুখ্য আর্গুমেন্ট হলে পারে 2n π প্লাস থিটা এর পরিবর্তে যে মানটা থাকে ওইটা দিয়ে তো স্যার মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করে। এরকম কয়েকটা ম্যাথ দেখছিলাম এখন স্যার। না না, আমি বলি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে 1 + I এর মুখ্য আর্গুমেন্ট কত, ঠিক আছে? 1 + I এর মুখ্য আর্গুমেন্ট কত দেখেন, এই ম্যাথটা দেখেন। এই যে 1 + I। ও স্যার 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 স্যার, ঠিক আছে বুঝছি, এটা সাধারণ আর্গুমেন্ট মনে হয়, সাধারণ কমন আর্গুমেন্ট যেটা ওইটা হলো 2n হ্যাঁ, π প্লাস যেটা থিটা বা যে মানটা ওটা থাকবে হলো ওইটা। অন্যটা, ওটা আপনারা, আমি বললাম না আপনারা বই এত ঘাটার দরকার না, আমি যেগুলো পড়াই ওগুলো ভালো করে পড়েন। ইনশাল্লাহ আমি ওই অ্যানালাইসিস করে কিন্তু দিচ্ছি, বই থেকেও স্যার দিছি, নিজেও দিছি, তারপর বিভিন্ন ভাবে কালেক্ট করেও দিছে, স্যার সবগুলো আমার কম্পাইল করে দিচ্ছি যে বেটা স্যার হবে। আমার দেখেন, কোশ্চেনটা ছিল যে মানে মুখ্য আর্গুমেন্ট আর আর্গুমেন্ট যাই বলুক না কেন সেম ফরম্যাটেই করব? না না বাবা, মুখ্য আর্গুমেন্ট মানে হলো আপনাকে cos থিটা প্লাস আই সাইন থিটা ফরম্যাটে নিয়ে যেতে হবে। আর আর্গুমেন্ট বলে ওই tan ইনভার্স y/x ফরম্যাটে নিতে হবে। জি স্যার, হ্যাঁ ক্লিয়ার, ধন্যবাদ স্যার। শেষ, আর কোনো কথা নাই। এবার আমরা ডিমোভার্স থিওরেমে চলে যাব। এখন দেখেন ডিমোভার্স থিওরেমটা কি, একদম সোজা বাংলা হিসাব। cos থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ার n হলে এই n টা পাওয়ারটা এখানে কোন আকারে চলে আসবে, cos n থিটা প্লাস আই সাইন n, ঠিক আছে? আই সাইন n থিটা, আমার কথা ক্লিয়ার? জাস্ট এই n টা অ্যাঙ্গেলের সাথে চলে আসবে। এখন সেটা বিভিন্ন রকম হতে পারে, n যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, n ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে। সব ক্ষেত্রে কিন্তু cos থিটা প্লাস আই সাইন থিটা n এর মান কি হবে, cos n থিটা প্লাস আই সাইন n থিটা। ঠিক আছে, এর প্রয়োগগুলো কোথায় ব্যবহার করা হয়? কমপ্লেক্স নাম্বারের পাওয়ার নির্ণয়, কমপ্লেক্স নাম্বারের মূল নির্ণয় বা রুটস নির্ণয়, তারপর ত্রিকোণমিতির বিভিন্ন আইডেন্টিটি প্রমাণে। আমি দেখা আপনাদেরকে, যেমন এখান থেকে কোনটা আসবে আমি বলে দিই আপনাদের। যেমন ডি ওভার উপাদ্যটি কোন ব্রাঞ্চ, ম্যাথমেটিক্স এর কোন ব্রাঞ্চের অন্তর্ভুক্ত, কমপ্লেক্স নাম্বার। এটা এটা জানার জন্য আর কি। এই যে ডি ওভার থিওরেম অনুযায়ী cos থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ার n এর সমান কত, সরাসরি ফর্মুলাটা আসতে পারে, এটা অনেক ইম্পর্টেন্ট। আর এটার থেকেও আরো বেশি ইম্পর্টেন্ট হলো এটা 1 + I⁴ এর মান কত, তাই না? আপনারা যে এগুলো ওই যে ইয়ে দিয়ে করেছিলেন, জটিল সংখ্যা দিয়ে কিভাবে সাপ্লাই করে, কিন্তু এটা এভাবে করবেন না, এখানে করবেন কিভাবে, 1 + I কে
ওই যে মুখ্য আর্গুমেন্ট সিস্টেমে নিয়ে যাবেন। হ্যাঁ, √2 কমন নিলে দেন cos π/4 মানে 1/√2, √2 কাটা গেলে 1ই থাকে। এখানেও sin π/4 হলো 1/√2, √2 কাটা গেলে i থাকবে। তাহলে এই মুখ্য আর্গুমেন্ট সিস্টেমে নিয়ে যাওয়ার পরে উভয় দিকে পাওয়ার 4 করে দিবেন। পাওয়ার যদি 4 করে দেন তাহলে খেয়াল করেন, পাওয়ার 4 করে দিলে আমরা এই এই পাওয়ার 4টাকে ডিমোভার্স অনুসারে এখানে লিখতে পারি না কোণের সাথে। তাহলে 4 × π/4, এটা হবে 4 × π/4, অর্থাৎ এটা পাই হয়ে যাবে, 4 কাটা যাবে। cos π এর মান হলো -1, সাইন এর যত পাই আছে সব 0। তাহলে এখানে অ্যান্সার হলো -4। খুবই ইম্পর্টেন্ট এই টাইপের, আমার তো মনে হয় এটা চলেই আসবে এগুলা, কারণ এটা সরাসরি অ্যাপ্লিকেশন, এটা দিয়ে স্যার এর ব্যবস্থা। যে ডান পাশে 4 পাওয়ার দেওয়া 4, এটা কি 1/4 হওয়ার কথা ছিল? না না, এটা কোণের সাথে গুণ হবে, গুণ 4 × π/4। ডিভোর্স থিওরেম দেখেন না আপনারা, এই যে একটু আগে তো আহ, বললাম, এই যে আপনারা দেখেন যে cos n থিটা প্লাস i sin n থিটা, পাওয়ারটা n n গুণ আকারে আছে। ক্লিয়ার নাকি বলেন? আচ্ছা জি ঠিক স্যার, আছে, ক্লিয়ার। আমি বলে যাচ্ছি, পরে সমস্যা হলে আবার বলেন, সমস্যা নেই। এরপর দেখেন cos 30 ডিগ্রি প্লাস i sin 30 ডিগ্রি cos 6 এর মান কত। ডিভোর্স থিওরেম আমার এখান থেকে আপনারা অবশ্যই কমন পাবেন ইনশাল্লাহ। এই যে এই পাওয়ারটা এটার সাথে গুণ আকারে আসবে, 6 × 30, এখানেও 6 × 30 হবে, মানে cos 180 ডিগ্রি প্লাস i sin 180। তাহলে কত হলো, cos 180 হলো -1, sin 180 হলো 0, তাহলে -1। আবার যেহেতু পাওয়ার পাই ইকুয়াল টু 1 সমীকরণের মূল কয়টি? 5টি, যেহেতু পাওয়ার পাই। আবার দেখেন ডিভাইডার উপপাদ্য দ্বারা কোনটি নির্ণয় করা যায় না, সেটা হলো পাওয়ার অফ কমপ্লেক্স নাম্বার নির্ণয় করা যায়, রুটস অফ কমপ্লেক্স নাম্বার নির্ণয় করা যায়, ত্রিকোণমিতিক আইডেন্টিটি নির্ণয় করা যায়, কিন্তু ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা যায় না। আপনারা দেখেন অনেকে জিজ্ঞেস করেন যে স্যার ইংলিশে কোশ্চেন হবে না বাংলা হবে? কোশ্চেন অবশ্যই বাংলা হবে, কারণ ইংলিশ টার্ম গুলো দেওয়া থাকবে, ইংলিশ টার্ম গুলো থাকবে আপনাদের জন্য। এরপর দেখেন cos θ প্লাস i sin θ পাওয়ার -1 এর মান কত। তাহলে cos θ প্লাস i sin θ, মানে থিটার জায়গায় থিটার সাথে -1 গুণ হবে। তাহলে cos θ হলো cos θ, আর sin θ মাইনাস sin θ। তাহলে এ বি দুটাই সঠিক এখানে, ঠিক আছে, উভয় সঠিক, আনসার হলো উভয় সঠিক। আবার দেখেন এখানেও ঠিক ওই একই, cos π/4 প্লাস i sin π/4 বা পাওয়ার 4 এর মান কত। তাহলে এই 4টা এটার গুণ আকারে আসবে, 4 × π/4 প্লাস 4 × π/4। তো cos π প্লাস i sin π, এটার মান কত হবে? cos π বাই, এই যে এভাবে দেখেন এখানে আমি ভেঙে লিখেছি, cos π প্লাস i sin π ইকুয়ালস টু -1। তখন আপনারাই বলেন ডিমোভার্স থিওরেমের এর বাইরে কোনো কিছু আছে বলেন? আমরা এখানে যতগুলাতে করেছি সবগুলা কিন্তু ডিমোভার্স অ্যাপ্লাই করেছি। তাহলে ডিমোভার্স থিওরেমটা কি? এখানে যে পাওয়ারটা থাকবে, হ্যাঁ পাওয়ারটা থাকবে, সেটা গুণাকার হয়ে যাবে। আমি লাস্ট একটা সামারি স্যার দিয়ে আর দিচ্ছি। একটা ওই যে অঙ্ক আমি আছে একটু একটু শুনেন, শেষ x⁻7 করে দিই please। x⁵, আমি বলি 1 প্লাস, ধরেন, সরি একটু, আমি বলতেছি একটু অপেক্ষা করেন, পরে আমি শুরু দিব। ধরেন সাইন সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা। বেশ ভাই, আপনার মাইকটা বন্ধ করেন ভাই, কাইন্ডলি ভাই। হ্যাঁ, আচ্ছা দেখেন, এটার পাওয়ার যদি 1/5 হতো, প্রথম কথা 1/5, তখন এটা 1/5 দ্বারা গুণ হতো, তখন হতো কি সাইন θ/5 প্লাস কস θ/5। আর পাওয়ার যদি 5 হতো তাহলে হলো সাইন 5θ প্লাস কস 5θ। এখন ক্লিয়ার? হ্যাঁ বলেন, কি বলতে জি চাচ্ছিলেন স্যার। বলেন। স্যার বলছিলাম যে ওই যে x⁻7 প্লাস x⁻6 এরকম ডট ডট দিয়ে আহ, অনেকগুলা থাকে, আমি ওইগুলা আমি কি? বুঝতে পারছি বাবা, আপনারা কেন এখানে যাচ্ছেন। ওগুলো তো হলো সমাধান, এত বড় সমাধান কি দিবে আপনার এমসিকিউ তে? ও ও, আচ্ছা স্যার। আপনাদের দিকে দিবে অ্যাপ্লিকেশন। দেখেন আপনি বলেন এখানে কি অ্যাপ্লিকেশন নাই ডিভোর্স এর, আছে কিনা বলেন। জি আছে স্যার। হ্যাঁ, এখন যদি আপনি বলেন S7 S4 S3 S1 ইকুয়াল টু 0, এটার সমাধান কত হবে? তাহলে দেখুন আপনি বসে বসে সব সমাধান করতে হবে, তাহলে তো আপনাদের এই সময় নাই এবং দরকার নাই। জি স্যার। আপনার ডিমোভার্স থিওরেমে কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, বলেন। না স্যার, প্রবলেম নেই।
আপনাদের ওই বড় সমাধানগুলো এখানে আসবে না। আপনারা কেন বারবার হতাশ হচ্ছেন? আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে আমাদের টপিক ছিল 14টা, এবং এই প্রত্যেকটা টপিক্স দেখেন, এক নম্বরে আছে 3টা টপিক, 2 নম্বরে আছে 2টা টপিক। তাহলে 5টা কোশ্চেন যদি এখান থেকে চলে আসে, বাকিগুলো থেকে 20টা, তাও তো হয় না। দ্বারা থেকে যদি 2টা হয়, তাহলে 7টা হয়ে যায়। হ্যাঁ, পলিনোমিয়াল, তারা সিনথেটিক ডিভিশন, ডিসকাস রুল অফ সাইন, এখানে হয় 3টা। দ্বারা 2টা 5টা, এখানে 5টা 10টা। তারপর রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট 11, 12টা তো এখানেই হয়ে যায়। একটা পার্ট থেকে তো 12টা হয়ে যায়। এখানে পার্ট কয়টা বলেন তো? কয়টা আছে? বাট 3টা আছে স্যার। 3টা আছে। একটা হলো অ্যালজেব্রা, একটা হলো অ্যানালিটিক্যাল জিওমেট্রি, একটা হলো লিনিয়ার অ্যালজেব্রা। এখন প্রতি টপিক থেকে যদি একটা করেও আসে, তাও তো আপনার শুধু অ্যালজেব্রা থেকে 12টা হয়ে যায়। এবার বুঝছেন ঘটনা কোথায়? জি স্যার, বুঝতে পারছি। স্যার আপনাদের সিলেবাস বুঝতে হবে। এরপর দেখো জ্যামিতি আছে, স্যার এরপর লিনিয়ার অ্যালজেব্রা আছে, সবগুলো মিলে কিন্তু আপনাদের 25 মার্কস। বলেন। স্যার ওই আমাদের যে একটা অঙ্ক দেখাইছিলেন যে আই টু দি পাওয়ার আপনার 4 সম্ভবত দেয়া ছিল স্যার। হ্যাঁ, এখন ওই আই টু দি পাওয়ার 4 এর অঙ্কটাকে পাওয়ারটা যদি রিভার্স করে দিই আই টু দি পাওয়ার 1/4, তাহলে তো এই ডিমাইভারের সূত্রটা প্রয়োগ করা লাগে। এই ক্ষেত্রে এভাবে আসতে পারে আই টু দি আই পাওয়ার টু দি পাওয়ার 1/4। 1/4 মান কত নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন এটাকে আপনাদের আই কে ইয়াতে নিয়ে যেতে হবে। কস কত হয়, কত ডিগ্রি মান 0 হয়, কস কত ডিগ্রি মান 0 হয়? 5/2, 90। 90 ডিগ্রি স্যার, 90 ডিগ্রি স্যার, 5/2 90 ডিগ্রি। প্লাস, ভালো করছেন, প্লাস। আই সাইন 5/2, সাইন 5/2 হবে, হয়ে উপরে পাওয়ার 1/4 হবে। হ্যাঁ, পাওয়ারটা হবে কি 1/4। এখন 1/4 হওয়ার পরে 1/4 দ্বারা এটাকে আবার গুণ হবে, মানে এটা 5/8 হয়ে যাবে, আই সাইন 5/8 হয়ে যাবে। 5/8 মানে 180/8, যত হয় আর কি। বুঝতে পারছেন? মানে হলো সোজা কথা হলো ডি ওভার সলিউশনের পাওয়ারটা দিয়ে এটাকে গুণ করতে হবে, কোনটাকে গুণ করতে হবে। বলেন। আমাদের দেখেন কালকে কিন্তু আমাদের একটু বেশি সময় লাগছে, যেহেতু আমরা প্রথমে শুরু করছি, অনেক কথা বলছে, আবার অনেক একটু ডিস্টার্ব করছে। আর আজকেও কিন্তু আমরা মোটামুটি টপিকস কম, 2টা, মোটামুটি আমাদের আর দরকার নেই। এখন আপনাদের কোনো প্রশ্ন, কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আর আমাদের ক্লাস হবে আনুমানিক 1 ঘন্টা, কিন্তু সেটা আহ, এই 15-20 মিনিট বেশি হতে পারে, কমও হতে পারে, টপিকস এর উপর ডিপেন্ড করবে। আমরা মূলত আজকে শেষ করলাম 2টা লেকচার, বাস্তব সংখ্যার ক্রমধর্ম, তারপর অসমতা, বিভিন্ন গড়ের অসমতা, আবার সেমিসেভের অসমতা। এরপর আজকে শিখলাম জটিল সংখ্যা, ডি রোবার্টসের উপপাদ্য এবং তার প্রয়োগ। পরবর্তী ক্লাসে আমরা আহ, বীজগাণিতিক এবং ত্রিকোণমিতিক ধারার যোগফল সেটা শিখব। বলেন, এখন কিছু বলা থাকলে বলতে পারেন। কারো কোশ্চেন বা কোনো প্রবলেম? শুনতে পাচ্ছি না তো। স্যার স্যাম্পল কোশ্চেন আর একটু বেশি দিলে ভালো হতো, তো আমরা একবার প্র্যাকটিস করতাম। স্যার কিছু আরেকটু শুনতে পাচ্ছি না তো। আমার আরো কথা বেশি কি শুনে প্র্যাকটিস। স্যার গেলেন? ডিম ওয়েভার্স আপনার যে উদাহরণগুলো দিয়েছেন স্যার, এগুলো করলেই হবে না আরো বেশি করতে হবে? আহ, কি বুঝাইলাম এতক্ষণ? আমি তো বললাম, আপনি আর কি বেশি করবেন বলেন? আপনি কি অ্যাড করতে পারেন আমাদের দেখেন তো কয়টা? ওই যে x7 x4 প্লাস x3 প্লাস 1 এর ইকুয়াল টু 0, এটার মান কত? স্যার শুনতে পাচ্ছেন? এটা তো n এর গুলা মান, এগুলো তো n এর মান, এগুলো n এর মান বের করতে আপনাদের প্রচুর সময় লাগবে। এগুলো তো হ্যালো রিটেনে আসবে, এগুলো তো এমসিকিউ তে দিবেন। এমসিকিউ তে দিবে আপনাদের এই ফরম্যাট, এই যে এরকম পাওয়ার দিয়ে দিব। আমার কথা মিলাই দেখেন, এরকম পাওয়ার গুলো হচ্ছে 4 হোক, 1/4 হোক। হ্যাঁ, তারপর ওই যে মুখ্য আর্গুমেন্ট বলছিলাম জটিল সংখ্যার ক্ষেত্রে, সেগুলো আসতে পারে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এরপরে এরকম এই যে পাওয়ার, পাওয়ার দিয়ে দিন, পাওয়ার দিয়েই থাকবে। আপনারা এমসিকিউ গুলা খেয়াল করেন। ইভেন আপনাদের তিতাস তিতাস করেন, তিতাসও দেখেন কিছু, অনেকগুলো এমসিকিউ এরকম পাওয়ার দিয়ে দেওয়া আছে। ওরা এমসিকিউ না, ওদের শর্ট কোশ্চেন দেওয়া আছে এরকম পাওয়ার দিয়ে। হ্যালো স্যার আমি শুনতে কিন্তু, পাচ্ছেন? হ্যাঁ, আমার কথা শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। জি স্যার। আমি বলছি স্যার বলতেছি এই যে এগুলো মুখ্য কিন্তু, মুখ্য এগুলো আর্গুমেন্টটা কিন্তু আরেকবার এখানে যদি কিন্তু বলতেন বইয়ের কেন, মতো আমরা অ্যাড একটু করা। ক্লাসে লেট করছি তো। বলেন। মুখ্য আর্গুমেন্টটা যদি আরেকটু বলতেন, আমি ক্লাসে একটু লেটে এসেছি তো আচ্ছা, বুঝতে আমি পারলাম না। এই যে লাস্ট টপিক ক্লিয়ার করে দিচ্ছি।
আমি আপনাদেরকে বারবারই বলতেছি, আপনারা আমাকে ফলো করেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আমি কিন্তু শুধু এখানে আমি মানে নেট থেকে বা নিজে বা বই, এটা না, আমার এখানে কম্বিনেশন আছে। নেট থেকে, তারপর নিজে দিয়েছি কিছু, তারপর বই থেকে এই যে তিতাস বলেন বা বিভিন্ন বই থেকে এমসিকিউ গুলো কোন ধরনের আসতে পারে সেগুলো কিন্তু আমি কালেক্ট করে তারপর শীট তৈরি করছি। অনেক সময় দিতে হবে। এখন লাস্ট একটা কোশ্চেন, সেটা হলো দেখেন আর্গুমেন্ট আর মুখ্য আর্গুমেন্টের পার্থক্য কোথায়। যেমন এই যে দেখেন, এটা আর্গুমেন্ট, একজন বলছিল যে আর্গুমেন্ট আর মুখ্য আর্গুমেন্ট এক না, এক না। দেখেন এই যে যখন আমরা আর্গুমেন্ট বের করব তখন আমরা এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করব। দেখেন এই আর্গুমেন্ট বের করার জন্য 4টা কোয়াড্রেন্ট আছে, 4 কোয়াড্রেন্টে 4টা ফর্মুলা অ্যাপ্লাই করব। এগুলো হলো আর্গুমেন্টের ফর্মুলা। আর যখন মুখ্য জি স্যার। আচ্ছা, আমি বলতেছি কি, আপনাদের এখানে খেয়াল করেন যে কোশ্চেন ছিল মুখ্য আর্গুমেন্ট। তো আই কে আমরা cos π/2 প্লাস আই sin π/2, অর্থাৎ যখন মুখ্য আর্গুমেন্ট বলবে তখন আমরা এটাকে cos থিটা প্লাস আই sin থিটা ফরম্যাটে নিয়ে যাব, এটা লেখা যায়। আর নেওয়ার পরে এখানে cos sin এর যে অ্যাঙ্গেলটা থাকবে, যে কোণটা থাকবে, সেটাকে বলবো মুখ্য আর্গুমেন্ট। তার মানে এখানে মুখ্য আর্গুমেন্ট হলো π/2। কিন্তু যদি বলতো আই এর আর্গুমেন্ট কত, তখন আই কে আমরা এইভাবে লিখতাম। শুধুমাত্র যদি আর্গুমেন্ট বলতো তখন আমরা কি করতাম দেখেন, যদি বলতো আই এর আর্গুমেন্ট কত, তখন আমরা আই কে লিখতাম আই প্লাস, মানে সরি 0 প্লাস আই ইন্টু 1, আই ইন্টু কি 1, আই ইন্টু কি 1 হতো, আই এর সাথে 1 হতো গুণ আকারে। ঠিক আছে, আই ইন্টু 1 হতো। তাহলে এখানে এক্স কত, tan 0। ইনভার্স 1/0 স্যার, এক্স tan ইনভার্স জিরো, 1/0। হ্যাঁ এক্স 0, ওয়াই হলো 1। তাহলে tan ইনভার্স ওয়াই বাই এক্স, মানে tan ইনভার্স কি আসতো, 1, tan ইনভার্স 1/0, 1/0 1/0 মানে ইনফিনিটি। তাও কিন্তু পাই বাই ইনফিনিটি টু। 90 ডিগ্রি। হ্যাঁ 90 তখন ডিগ্রি কিন্তু, তখনও স্যার কিন্তু কি পাই আসতেছে, টুই তো হয়। π/2 হয় না। আমি বলতেছি আপনারা এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। এই যে মুখ্য আর্গুমেন্ট বললে এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। কথা বুঝছেন? মুখ্য যদি তার স্যার ওই মানে আর্গুমেন্ট, স্যার ট্যানের এখানে ওই ফরম্যাটে মানে করি, প্রথমত আর্গুমেন্ট বের করে নি, আর্গুমেন্টের এই মানটা কস থেটা প্লাস আই সাইন থেটা, এই থেটার জায়গায় ওই যে আর্গুমেন্টটা বের হবে ওখানে ওই মানটা বসাই দিলে হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেটা আর কি, হ্যাঁ। মানে এখানে অ্যাঙ্গেলের সাথে যে কোণটা থাকবে সেটা হলো ওই মুখ্য আর্গুমেন্ট। এখন কথা হলো, আপনারা মুখ্য আর্গুমেন্ট দিয়ে করবেন কেন? আপনি যদি আবার ইয়েতে যান, আর্গুমেন্টে যান, আপনাদের আর্গুমেন্ট দিয়ে করতে গেলে কিন্তু 4টা কোয়াড্রেন্ট আছে, ওখানে কিন্তু আবার ঝামেলা করবেন কোন কোয়াড্রেন্টে কোন ফর্মুলা। বিষয়টা খেয়াল করছেন? জি যেমন স্যার। মাইনাস আই, এটাকে আমরা cos π/2, আর মাইনাস আই sin π/2, এটা তো 1। মানে আই থাকলে আমরা সরাসরি π/2 তে নিয়ে যাব, কারণ একটা 0 থাকবে, একটা 1 হয়ে যাবে। এরকম আমি আবারও বলি, আপনাদের এখানে জটিল সংখ্যা থেকে কোন ধরনের ম্যাথ থাকবে, মুখ্য আর্গুমেন্ট বা আর্গুমেন্ট বের করা, তারপর এই যে অয়েলারের সূত্রগুলা, তারপর আপনাদের জটিল সংখ্যার ঘনমূলের যে সম্পর্কগুলা, হ্যাঁ, এরপর হলো আপনাদের ডিবভার্স থেকে এই যে জটিল সংখ্যা যে যে এখানে প্রমাণ আছে কিছু, এই প্রমাণগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলা অনেক ইম্পর্টেন্ট। প্রমাণ আসবে না মানে এগুলো সরাসরি তুলে দিবে যে এখানে কোনটা সত্য, কোনটা মিথ্যা দিতে পারে। ঠিক আছে, এখানে তো সবগুলো সত্য। আবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হলো এটা কিসের সমীকরণ নির্দেশ করে, বা এই সমীকরণে এটা এই বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, খুবই গুরুত্বপূর্ণ, এগুলা খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এসএসসি তেও আসে, কলেজেও আসে। ঠিক আছে, এগুলো আপনাদের আসবে। আর ডি মোভার্স থিওরেম থেকে আসবে, ওই যে ডি মোভার্স থিওরেমটা সরাসরি আসতে পারে, অনেক সম্ভাবনা আছে। আর একটা হলো এরকম পাওয়ার দিয়ে আসতে পারে, এগুলা। এটাই তো। এখন আপনারা এই বারবার কেন বলতেছেন স্যার আরো কি করা যায়, যদি পড়েন আপনারা ওই যে
ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আমি ছবি দিয়ে দিব, বইটা ফলো করতে পারেন তিতাসের। তবে ওখানে এমসিকিউ গুলো পাবেন না, ভাই আমি টপিকস ওয়াইজ টপিকস পাবেন না, মানে সিলেবাস ওয়াইজ টপিক গুলো ওখানে পাবেন না। আমরা তো 49তম সিলেবাসের আলোকে টপিক তৈরি করেছি স্যার তিতাসের। 21 নাম্বার এটা কি যে আর্গুমেন্টের এখানে ওগুলো সবগুলোই সত্য কিনা সেটা কি সবগুলো মুখস্থ করে ফেলতে হবে? হ্যাঁ হ্যাঁ, প্রমাণগুলো মুখস্থ রাখতে হবে, বুঝে মুখস্থ করবেন আর কি। মানে সেটা হলো এরকম, যেমন দুটা জটিল সংখ্যা যদি যোগ করে পরম মান করা হয়, তাহলে আলাদা আলাদা ভাবে পরম মান করলে যে রেজাল্ট পাবো সেটা থেকে এটা ছোট হবে। স্যার স্যার এটা মনে রাখার কি কোনো টেকনিক আছে? আরো আছে স্যার, নাকি এই তিনটাই? মানে মেইন এই তিনটায় প্রমাণ। স্যার হ্যাঁ বলেন। স্যার মনে করেন একটা কাল্পনিক সংখ্যা যে 5+4i আর একটা 3+2i, তাহলে বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত নির্ণয় করে ভাবে আসতে পারে তাহলে সমস্যা কি? আপনাদের কার্টেসীয় স্থানাঙ্ক নিয়ে ট্রান্সফার করে? আপনি ওই যে যেমন এটা তো 0+i1 ছিল, এটা তাহলে বিন্দুটা কত 0, 1, তাহলে পয়েন্ট পেয়ে গেলে কার্টেসিয়াতে নিয়ে যাবেন, পরে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবেন 0,1 যাবেন এটার জন্য। 2+3i হলে 2,3 হবে এরকম, তারপর দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবেন। ভাইয়া আমার যে কথা clear? কোশ্চেনটা করেছে এটা আরেকটু যদি ডিটেলস বলতেন, কারণ আসলে অনেক কোনটা? কিছু ভুলে গিয়েছে তো স্যার। এই যে দূরত্ব নির্ণয়ের সূত্রটা কোনটা ছিল? না এটা যদি বলতে হয় তাই স্যার √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 আচ্ছা, হোল ঠিক স্কয়ার। আছে ঠিক আছে, জি জি মনে পড়েছে। হ্যাঁ ওইটা ধন্যবাদ। √x1 - x2 হোল জি স্কয়ার প্লাস y1 মনে পড়েছে। - y2 হোল স্কয়ার। স্কোয়ার রুট ওই ভুজদ্বয়ের অন্তর তার হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার হোল স্কোয়ার। হ্যাঁ ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, সেটা আগে পরে পেট না, কারণ a - b হোল স্কয়ার যে হয় b - c এর হোল স্কয়ারও একই রেজাল্ট। স্যার এই লেকচারটা স্যার এটা কি শীট আকারে করছেন মানে পিডিএফ? হ্যাঁ এটা আপনাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে অলরেডি। স্যার গুগল ক্লাসরুমে আমি তো বের করতে পারি না। স্যার 21 নাম্বারে যে জি স্যার এটা দেওয়া আছে স্যার, পিডিএফ এটা টাও দেওয়া এটা হয়ে দিয়ে গেছে। দিচ্ছি, আপনি হয়তো খেয়াল করেননি। আমি শুনেন আমি বলি পিডিএফ আমিও খুঁজে পাচ্ছি না। না, স্যার আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা দিলে একটু ভালো হয় স্যার, সবাই আচ্ছা সহজে ঠিক আছে পেতে পারে শুনুন, স্যার। আমি স্যার বলি পিডিএফ আমি খুঁজছি পাচ্ছি না স্যার। গুগল ক্লাস ক্লাসরুমে ওয়ার্কে আছে, আমি আমি তো আমি শেষ করি আগে। গুগল ক্লাসরুমে ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক সিলেবাস অনুযায়ী সিরিয়ালে দেওয়া থাকে, কিন্তু হোয়াটসঅ্যাপ করে সিরিয়াল থাকবে না।